স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশন তদন্ত প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও গুমের ঘটনায় তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম পাওয়া গেছে। আর কমিশন প্রতিবেদন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন। এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংকে। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় 550 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা আছে 14,500 কোটি টাকা। বিএফআইইউর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং বিএফআইইউকে তথ্য সরবরাহ করবেন। এ যৌথ দলের কার্যালয় বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। ৭১-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও, এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়ের বাজার বধ্যভূমি। অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ।
স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা মূলত, যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি, একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য আরো অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। এদের সবচাইতে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছে, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিউগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান। মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র গড়ার সুযোগ যেন নষ্ট না হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এদিকে নরসিংদীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সম্মান আর সমতায় ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি,
সে সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এদিকে মোহাম্মদপুর রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে মানুষের মুক্ত বুদ্ধির চর্চা বাধাগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। নরসিংদীর বেলাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। এদিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সব সেক্টরে দুর্নীতি হয়েছে, তার নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সারা বাংলাদেশে 15.5 বছরে দুর্নীতি হয় নাই এরকম কোনো সেক্টর জানা আছে? সেটারই আমরা নিরাময়ের চেষ্টা করছি, নিরসনের চেষ্টা করছি, এবং সেটা করতে যে চ্যালেঞ্জগুলো প্রচুর আছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব জানান, জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। আর তরুণ ছাত্র নেতারা প্রত্যয় জানালেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে বুদ্ধিজীবীদের আদর্শে গড়ার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে যখন পুরো দেশের মানুষ বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাশূন্য করতে এই নির্মম হত্যাযজ্ঞ সেদিন বাংলাদেশ সহ পুরো বিশ্বকে হতবিহ্বল করে দিয়েছিল। রচিত হয়েছিল একটি জাতির 1000 বছর পিছিয়ে যাওয়ার ইতিহাস। ভোরের আলো ফোটার পরপরই দিবসটি উপলক্ষে ঢাকার রায়েরবাজার বৌদ্ধভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মিছিলে যোগ দেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে তরুণ রাজনীতিকরা বলেন, গেল 16 বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের। গত 53 বছর আমরা যেভাবে পিছনে চলে গিয়েছিলাম শাসনে, শোষকের ফ্যাসিবাদী সরকারের কারণে, আমার মনে হয় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে এসেছি। আওয়ামী লীগ পরবর্তী যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের মাস কাল ইত্যাদি, এগুলো হচ্ছে আসলে মূলত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করার লড়াই। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হবে বর্তমান প্রজন্ম, এমন প্রত্যাশা রাজনৈতিক দলের নেতাদের। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বদ্ধভূমিতে। আমরা সে কারণে এসেছি এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে অগ্রসর করে নেওয়ার শপথই আমরা নিচ্ছি। যার জন্য আমরা ব্রিটিশ বিরোধী লড়াই করেছি, পাকিস্তান বিরোধী লড়াই করেছি, আমাদের স্বাধীনতার পরও 53 বছর ধরে বাক, ব্যক্তি, সংবাদপত্র এবং মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতন্ত্রকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ছিল রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামী বাংলাদেশে কেউ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক আন্দোলন সংগঠনে নির্যাতিত হয়েছে, কিন্তু শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবন্ধীদেরকে নির্যাতিত করা হয়েছে পুলিশের মাধ্যমে। বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যাতে বাধাগ্রস্ত না হয়। আহ্বান জানান বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক
একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে। প্রচলিত সুবর্ণ নাগরিক কার্ডকে গতিশীল করে আগামীতে স্বাস্থ্য বীমা, শিক্ষাবৃত্তি, পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা যুক্ত করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষেরাদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভিতর। স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের চেষ্টা করা হবে বলেও জানান তারেক রহমান। জেলা সদর হাসপাতালে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সূর্য সন্তানরা যে অসাম্প্রদায়িক বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রজন্ম সেই ধারণা বুকে নিয়ে গণ আন্দোলন করে নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করেছে। একথা বলেছেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বুদ্ধিজীবী দিবসের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উদীচী। এ সময় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছিল তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে। দেশকে ভালোবেসে এগিয়ে যেতে হলে তরুণদের হাল ধরতেই হবে। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান পাকিস্তান বাহিনীর ভীতির কারণ ছিল। সেই স্লোগান কোনো রাজনৈতিক দলের হতে পারে না বলেও জানান বক্তারা। হেমন্তের শেষ মুহূর্তে রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। দিনের কিছু সময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। এই অবস্থায় স্বল্প আয়ের মানুষের দুর্ভোগের কয়েক গুণ বেড়েছে। এদিকে ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরে জেলা পঞ্চগড়ের উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা নিচের দিকে নামছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুড়িগ্রামেও কমছে দিন ও রাতের তাপমাত্রা। কনকনে ঠান্ডা আর কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারদিক। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। আসছে বছরের শুরুতেই কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ ফুটবল দল। পুরো দলের সঙ্গে স্থায়ী পৃষ্ঠপোষক সম্পৃক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে, এটা কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। দ্যাট উইল বি দ্য ভেরি ফার্স্ট পার্টনারশিপ আমরা অ্যানাউন্স করবো। এই মুহূর্তে আমরা ওমেন উইংয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি টোটাল একটা ক্যালেন্ডার ফিক্স করার জন্য, যেটা আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ক্যালেন্ডারটা লক করে ফেলতে পারবো। আমাদের ফিফা ফ্রেন্ডলি আছে, আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। মিনিমাম 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো, যাতে করে আমাদের র্যাঙ্কিংটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা চাই আসন্ন বিপিএলে 2023 আসরের মতোই চমক দেখাতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স। দলের মেইন আইকন মাশরাফিকে নিয়ে শঙ্কা না কাটলেও বাজিমাত করার মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার আছে এই দলটায়। আর বিদেশি রিক্রুটমেন্টে সিলেট ফোকাস করেছে হার্ড হিটারদের ওপর। বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে সিলেট স্ট্রাইকার্সের আদ্যপান্ত। বিপিএলে সিলেটের পথ চলা শুরু হয়েছিল 2023 আসরে। সেবার অংশ নিয়ে ম্যাচের অধীনে চমক দেখিয়েছিল দলটি। চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলে ভক্তদের মন জয় করে নিয়েছিল স্ট্রাইকাররা। গেল আসরে আবার মুদ্রার উল্টো পিঠ দেখেছিল তারা। শেষ দিকে 5 ম্যাচ জিতলেও টিম পারফরমেন্স ছিল একেবারেই নাজুক। গেলবারের ভুল শুধরে আসন্ন বিপিএলের জন্য সিলেট দল গড়েছে বেশ শক্তিশালী। জাকির, তানজিম সাকিব, জাকের আলীর মতো দেশীয় তরুণদের সাথে আছে বিদেশি হার্ড হিটারও। তবে দলের মেইন আইকন মাশরাফির খেলা নিয়ে রয়েছে দোলাচল। ড্রাফট থেকে সিলেট মাশরাফিকে নিলেও আদৌ সে খেলবে কিনা তা এখনও অজানা। তবে জানা গেছে মেন্টর হিসেবে হলেও ম্যাচকে চায় সিলেট। ব্যাটিংয়ে মূল দায়িত্বটা থাকবে জাকির হাসান, রনি তালুকদার এবং জাকের আলীর উপর। আর পেস লাইন আপে নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব।
বিদেশি কোটায় পল স্টার্লিং, জর্জ মানসিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন হার্ড হিটার রাকিম কর্নওয়াল। পেস লাইন আপ শক্তিশালী করতে আছেন রিচ টপলি। এবারের দল গোছাতে সব ডিপার্টমেন্টেই ফোকাস করেছে সিলেট, এমনকি স্পিন লাইন আপ শক্ত করতে আরাফাত সানি, নেহাদুজ্জামান, নাহিদুল ইসলামের মতো বিপিএল পারফর্মারদের দলে নিয়েছে চায়ের দেশটি। এখন বাকিটা মাঠে দেখানোর পালা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।